ঢাকার অপরাধ জগতের ইতিহাসে ২০০১ সালের ২৩ শীর্ষ সন্ত্রাসী তালিকা শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত ছিল না, বরং এটি ছিল রাষ্ট্র বনাম আন্ডারওয়ার্ল্ডের এক সরাসরি মুখোমুখি অবস্থান। সেই সময় রাজধানীর বিভিন্ন এলাকা কার্যত সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল, খুন সবকিছুই ছিল প্রকাশ্য বাস্তবতা। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই সরকার নাম পরিচয় সহ ২৩ জন দুর্ধর্ষ সন্ত্রাসীর তালিকা প্রকাশ করে এবং তাদের ধরিয়ে দিতে ঘোষণা করে পুরস্কার। তালিকা প্রকাশের পর আন্ডারওয়ার্ল্ডের বড় ধরনের ভাঙন দেখা গেলেও সেই নেটওয়ার্ক পুরোপুরি ধ্বংস হয়নি, বরং সময়ের সঙ্গে রূপ বদলেছে। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ২ দশকেরও বেশি সময় পর সেই তালিকার সদস্যদের বর্তমান অবস্থার দিকে তাকালে এক জটিল এবং বহুমাত্রিক চিত্র সামনে আসে। কেউ নিহত, কেউ কারাগারে, কেউ বিদেশে পলাতক, আবার কেউ রহস্যজনকভাবে নিখোঁজ। তবুও তাদের অনেকের প্রভাব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এখনো টিকে আছে, যা সাম্প্রতিক ঘটনাগুলো নতুন করে সামনে এনে দিয়েছে। এর মধ্যে প্রকাশ বিশ্বাস, তানভীরুল ইসলাম জয়, সানজিদুল ইসলাম ইমন, সুব্রত বাইনকে ধরিয়ে দিলে ১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে, বাকিদের ধরিয়ে দিলে ৫,০০০ টাকা পুরস্কার দেওয়া হবে। এই তালিকার শীর্ষে থাকা প্রকাশ বিশ্বাস একসময় ঢাকার অপরাধ জগতের বড় সিন্ডিকেটের নিয়ন্ত্রক হিসাবে পরিচিত ছিলেন। তার প্রভাব ছিল বিস্তৃত, বিশেষ করে চাঁদাবাজি ও টেন্ডার নিয়ন্ত্রণে। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের মুখে তিনি দেশ ছেড়ে ইউরোপে পালিয়ে যান। বর্তমানে ফ্রান্সে অবস্থান করছেন বলে ধারণা করা হয়। গোয়েন্দা সূত্রে মাঝে মাঝে তার নাম উঠে আসে, বিশেষ করে পুরনো নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগের অভিযোগে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা খন্দকার নাইম আহমেদ টিটন ছিল একসময় ধানমন্ডি, নিউ মার্কেট ও মোহাম্মদপুর এলাকার অপরাধ জগতের অন্যতম নিয়ন্ত্রক। ৯০-এর দশকে তার উত্থান ঘটে এবং অল্প সময়ের মধ্যেই তিনি ভয়ঙ্কর কিলার হিসাবে পরিচিতি পান। একাধিক হত্যা মামলার আসামি এই সন্ত্রাসী ২০১৪ সালে ব্যবসায়ী বাবর এলাহি হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। প্রায় ২০ বছর কারাগারে থাকার পর ২০২৪ সালে জামিনে মুক্তি পান। তবে মুক্তির পর তিনি বুঝতে পারেন যে তার পুরনো শত্রুরা এখনো সক্রিয়। শেষ পর্যন্ত নিউ মার্কেটে প্রকাশ্যে গুলিতে নিহত হয়ে তার অধ্যায়ের সমাপ্তি ঘটে, যা আন্ডারওয়ার্ল্ডে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। তানভীরুল ইসলাম জয় একসময় ঢাকার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও অপরাধ কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। আইন শৃঙ্খলা বাহিনীর চাপে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। বর্তমানে দুবাই বা মালয়েশিয়ায় অবস্থান করছেন বলে ধারণা করা হয়। বিদেশে বসেও তার যোগাযোগ সক্রিয় রয়েছে, এমন অভিযোগ রয়েছে বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে। সানজিদুল ইসলাম ইমন, যিনি ক্যাপ্টেন ইমন নামে পরিচিত, ঢাকার আন্ডারওয়ার্ল্ডে অত্যন্ত কৌশলী ও সংগঠক হিসাবে পরিচিত ছিলেন। একসময় টিটনের ঘনিষ্ঠ হলেও পরে তারা চরম প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন। ভারতে গ্রেফতারের পর তাকে দেশে ফিরিয়ে আনা হয় এবং বর্তমানে তিনি কারাগারে আছেন। তবে সাম্প্রতিক হত্যাকাণ্ডে তার নাম উঠে আসায় আবারও আলোচনায় এসেছেন তিনি। সুব্রত বাইন নামটি দীর্ঘদিন ধরেই ঢাকার অপরাধ জগতের সঙ্গে জড়িত। একাধিক হত্যা ও অস্ত্র মামলার আসামি এই সন্ত্রাসী ভারতে দীর্ঘদিন কারাভোগ করেন। সম্প্রতি দেশে ফেরার সময় তাকে আটক করা হয়েছে। তার উপস্থিতি এখনও আইন শৃঙ্খলা বাহিনীর জন্য উদ্বেগের কারণ। মোল্লা মাসুদ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। একসময় ঢাকার বিভিন্ন এলাকায় তার শক্তিশালী নেটওয়ার্কও ছিল। মতিঝিল, গোপীবাগের ত্রাস হিসাবে একসময় পরিচিত এই সন্ত্রাসী বহু বছর ধরে ভারতের মাটিতে আত্মগোপনে ছিলেন। ঢাকার অপরাধ জগতের এক সময়কার শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ছিলেন মোল্লা মাসুদের গুরু। গত বছর ২ জনেই গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। কিলার আব্বাস বর্তমানে কারাগারে থাকলেও তার বিরুদ্ধে অভিযোগ কারাগার থেকেই তিনি মিরপুর এলাকার অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করছেন। এই অভিযোগ প্রমাণিত না হলেও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বিষয়টি উদ্বেগজনক হিসাবে বিবেচিত। খন্দকার তানভীর ইসলাম জয়, ছোট লিটন, পিচ্চি টিটো এই নামগুলো এখন অনেকটাই আড়ালে চলে গেছে। কেউ বিদেশে, কেউ নিখোঁজ। তবে তাদের অতীতের নেটওয়ার্ক পুরোপুরি ভেঙে গেছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।
পিচ্চি হান্নান ও আলাউদ্দিন অনেক আগেই বন্দুক যুদ্ধে নিহত হন। তাদের মৃত্যু আন্ডারওয়ার্ল্ডে ক্ষমতার ভারসাম্য বদলে দেয়। একইভাবে লিয়াকত হোসেন ও কালা জাহাঙ্গীরের মতো কয়েকজন দীর্ঘদিন ধরে নিখোঁজ, যাদের নিয়ে নানা গুঞ্জন থাকলেও নিশ্চিত কোনো তথ্য নেই। সৈয়দ নাজমুল মুরাদ ও জাফর আহমেদ মানিকের মতো কয়েকজন বিদেশে স্থায়ীভাবে বসবাস করছেন বলে জানা যায়। তবে তাদের অতীতের প্রভাব পুরোপুরি মুছে গেছে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। ফ্রিডম সোহেল, কিলার আরমান, মশিউর রহমান কোচির মতো কয়েকজন এখনো কারাগারে আছেন। তাদের মধ্যে কেউ কেউ দীর্ঘদিন ধরে মুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে খোরশেদ আলম রাসু জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে চলে গেছেন, যা আইন শৃঙ্খলা বাহিনীর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। জিসার নামটি বিশেষভাবে আলোচিত, কারণ অভিযোগ রয়েছে তিনি দুবাইয়ে বসে এখনো ঢাকার আন্ডারওয়ার্ল্ড কার্যক্রম সমন্বয় করেন। আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই ধরনের নিয়ন্ত্রণ নতুন ধরনের অপরাধ কাঠামোর ইঙ্গিত দেয়। এই 23 জনের গল্প বিশ্লেষণ করলে একটি বিষয় পরিষ্কার হয়ে ওঠে, আন্ডারওয়ার্ল্ড কখনো স্থির থাকে না। এটি সময়ের সঙ্গে বদলায়, চরিত্র বদলায়, কিন্তু পুরোপুরি বিলীন হয় না। পুরনো সন্ত্রাসীরা হয়তো হারিয়ে যায়, কিন্তু তাদের তৈরি নেটওয়ার্ক, দ্বন্দ্ব ও ক্ষমতার লড়াই নতুন রূপে ফিরে আসে। খন্দকার নাঈম আহমেদ টিটনের সাম্প্রতিক হত্যাকাণ্ড সেই বাস্তবতাকেই আবার সামনে এনে দিয়েছে। এটি শুধু একটি ব্যক্তির মৃত্যু নয়, বরং একটি সংকেত যে পুরনো হিসাব নিকাশ এখনো শেষ হয়নি, বরং 2 দশক পর সেই হিসাব নতুন করে মেটানোর প্রস্তুতি চলছে। ঢাকার অপরাধ মানচিত্র তাই আবারও এক অনিশ্চিত ও অস্থির সময়ের দিকে এগোচ্ছে, যেখানে পুরনো আতঙ্ক নতুন রূপে ফিরে আসার আশঙ্কা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।